রাধে রাধে, হরে কৃষ্ণ। হাই এভরিওয়ান, আমি অন্বেষা। আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ সিড স্টোরি। আজকের গল্পটা একটু অন্যরকমভাবে শুরু হলো, তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগের মধ্যে সত্যিকারেরই একটা আধ্যাত্মিক বিষয় রয়েছে। তো সেই জন্যই আমার ব্লগের আজকে শুরুটা একটু অন্যরকম হলো। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি মায়াপুর গিয়েছিলাম। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। গতকাল রাত্রেবেলায় আমাদের খাওয়া দাওয়া করতে তখন প্রায় 11টা। তার কারণ হচ্ছে আমার ছোট ভাইয়ের বার্থডে ছিল, তো বার্থডের সময় সবাই যেহেতু একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম, আর সেই সময়তেই ঠিক হলো যে যেহেতু পরের 2 দিন মানে শনিবার এবং রবিবার সকলেরই ছুটির দিন, চলো তাহলে মায়াপুর যাওয়া যাক। আমরা একদম চট জলদি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রায় তখন 12টা থেকে 12:30 রাত্রি, এরই মধ্যে ব্যাগ গুছিয়ে নিয়েই, ঘুম তো হয়নি বললেই চলে, সেই শরীর নিয়েই কিন্তু ভোরবেলায় উঠে সপরিবারে চললাম মায়াপুরের উদ্দেশ্যে। মালদা টাউন থেকে ইন্টারসিটি রয়েছিল, মালদা ইন্টারসিটি হাওড়া যেটা বলি সেই ট্রেনটা, তো সেটাতে করেই কিন্তু আমরা এখন যাচ্ছি মায়াপুরের দিকে। এই মায়াপুর আমার যাওয়া হচ্ছে ঠিক 11 বছর পর, কারণ আমার ছোটো কাকু এবং ছোটো কাকিমার বিবাহ হয়েছিল 11 বছর আগে, মানে 2014 সালে। ঠিক সেই সময় আমি গিয়েছিলাম, তখন আমি বেশ ভালোই ছোট, খুব একটা ভালো করে স্মৃতি নেই বলতে পারো। তো সেই মতোই সেই স্মৃতিচারণ করতে আবারও সকলে মিলে কিন্তু চলে যাচ্ছি ঘুরতে। আর তার উপরে এখন তো ওইখানে আমরা শুনেছি যে এশিয়ার সবথেকে বড় ইসকন টেম্পল সেখানে হয়েছে, তো সেটাই কিন্তু দেখতে আরও বেশি মজা লাগবে বলেই আমরা সকলে মিলে হঠাৎ করেই কিন্তু পাড়ি দিলাম। এখন এই যে তোমরা দৃশ্যটা দেখছো সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজের, যেখানে জল একেবারে থই থই করছে, আর উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। প্রায় হয়েই এসেছে কাজগুলো, আরও হয়তো 1 থেকে 2 বছরের মতো লাগবে, দেখা যাক, সবটাই তো আস্তে আস্তে জানতে পারবো। ট্রেনে এখন আমরা চেপে পড়েছি, আর আমাদের মালদা থেকে মায়াপুরের যে স্টেশন সেটা হচ্ছে নবদ্বীপ ধাম, তো সেখানে যেতে আমাদের প্রায় 4 ঘন্টা লাগবে। বসে বসে তো কোনো কাজ নেই, শুধু গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া। যেহেতু আমরা সকলে মিলে সবসময় একসাথে হতে পারি না, কেউ না কেউ কোনো না কাজে ব্যস্তই হয়ে পড়ি, সেই জন্য কিন্তু একসাথে কোথাও যাওয়াও হয় না। এখানে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমরা নেল পালিশ থেকে শুরু করে সাজগুজ কিছুই কিন্তু করতে পারিনি। ঘুরতে যাব আর এগুলো করব না তা কি হয়? তাই বোন বলল, তুই কি কিছু এনেছিস? তো আমি ব্যাগে করে কিন্তু একটা নেল পালিশ নিয়েই গিয়েছিলাম, সেটাই বোনকে বসে বসে পড়াচ্ছি আর আমরা এখানে গল্প করছি। হ্যাঁ, আই বলো, কিছু একটু বলো। ও কি বলছো? হঠাৎ করে প্রোগ্রাম, হ্যাঁ রাত্রি 11টার সময় প্রোগ্রাম, তাও যাবো না বলছিলাম, ডেকেছে বলে বেরিয়ে পড়লাম। আমাদের তো কোনো রকম রিজার্ভেশন করাই হয়নি, তার কারণ হচ্ছে ওই 2-3 ঘন্টার মধ্যে রিজার্ভড সিট পাওয়া কিন্তু একদমই পসিবল ছিল না। তো সেই জন্য প্রথমের দিকে কিন্তু আমরা কিছুজন একটা বার্থে আর কিছুজন আরেকটা বার্থে বসেছিলাম। ঠিক এই 1 থেকে 1.5 ঘন্টা পর দেখলাম আস্তে আস্তে ওনারা নেমে গেলেন, তো সেই বার্থটা খালি হয়ে গেল, আর আমরা সকলে মিলে কিন্তু এক জায়গায় হয়ে গেলাম, কারণ 14 জনের ফ্যামিলি এক জায়গায় বসা একেবারেই পসিবল ছিল না। আর এই দেখো আমার মা হচ্ছে আমাদের যেটা ছোট্ট একটা গোপাল রয়েছে সেই গোপুসোনাকেও কিন্তু কি সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছে। মা আলাদা করে কিন্তু তার জন্য আলাদা ব্যাগ গুছিয়ে কিন্তু একসাথে করে আমাদের সাথেই নিয়ে যাচ্ছে। বাবা বাবা क्या हुआ?
ভিডিও করতে করতে হঠাৎ করেই এই মজার ঘটনাটা কিন্তু তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, কারণ বয়স্ক মানুষটি কোথাও জায়গা পাননি বসার জন্য। আমরা সবাই একটু অ্যাডজাস্ট করেই বসেছিলাম যদিও, তো কাকু ওনাকে জড়িয়ে ধরেছিল যখন আমি ভিডিও করছিলাম, তো সেটা দেখে আমরা ভীষণ হাসি ঠাট্টা করছিলাম। এই করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছি নবদ্বীপ স্টেশনের দিকে। আজ আমার প্রাণনাটা শিখতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাটা শিখতে পারে। ভোর 6টার সময় আমরা যে মালদা থেকে ইন্টারসিটি এক্সপ্রেসটা ধরেছিলাম, সেই ট্রেনটাতে করে আমাদের 4 ঘন্টা মতো লেগেছে। 4 ঘন্টা থেকে একটু বেশিই বলবো নবদ্বীপ ধাম স্টেশনটাতে পৌঁছতে। তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশনের ঠিক বাইরের লোকেশনটা, যেটা ভীষণ শান্ত। আর এখানে একটা বেশ সুন্দর গাছের ছায়া ছিল, যে গাছটাতে দেখলাম প্রচুর বাদুড় ছিল, মানে এত বাদুড় আমি কোনোদিনও দেখিনি। ইনফ্যাক্ট আমাদের বাড়ির কেউই সেরকম দেখেনি। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই টোটো আমরা নিয়ে ফেলি। টোটো তো যেতেই চাইছিল না, কারণ ওরা বোধহয় সেই মতো করে যায় না বা কি আমি ঠিক জানি না, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা টোটো পেয়েছিলাম। তো টোটো নিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম মায়াপুর ফেরিঘাট যাওয়ার জন্যে নৌকা ধরতে। তো সেই জন্যে আমরা চলে গিয়েছিলাম ঘাটের দিকে। এই বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে নবদ্বীপের থানা, যেটা তোমাদেরকে আমি দেখালাম, আর ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে মায়াপুর ফেরিঘাটের দিকে। তো সেই ফেরিঘাটে যাওয়ার আগে দেখুন টোটোর এত ভিড়, মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো ট্রাফিক হতে পারে, কিন্তু যখন আমরা টোটো থেকে নামলাম, এমনকি সেখানকার লোকজন যারা লোকাল রয়েছেন ওনারাও বিশ্বাস করতে পারছেন না যে এই দিন মায়াপুরে এত বেশি ভিড় কেন। নবদ্বীপ ধাপ থেকে সবাই মায়াপুরের রাস্তাতেই কিন্তু যাওয়ার জন্য এখানে এসেছে, সেটাই আমরা বুঝতে পারলাম। টিকিট কাউন্টারে যেমন ভিড়, তেমন সব দিকেই ভিড় ছিল। তো এত ভিড়ের মধ্যে, আর তার উপরে আরেকটা কথা, সেটা হচ্ছে এত গরম। সেই দিন অতিরিক্ত গরম থাকার জন্য এখানে ঘাটের এখানে যে পেপসি বিক্রি হচ্ছিল, লস্যি দিয়ে পেপসিটা তৈরি করা ছিল, তো এই পেপসিটা খেয়েই কিন্তু আমাদের সত্যি বলতে পেটটা কিন্তু শান্তি হয়। তারপরে আমরা আনন্দ সহকারে উঠে যাই লঞ্চে। লঞ্চের ভাড়া নিয়েছিল 10 টাকা করে টিকিট প্রত্যেক জনের। আর এখানে নদীর যে স্নিগ্ধ বাতাস আর হালকা হাওয়া দিচ্ছিল, সত্যি কথা বলতে খুব বেশি হাওয়া ছিল না। লোকের এত ভিড় ছিল যে গরমে তো একদমই ভালো লাগছিল না। প্রথম যখন লঞ্চটা চলতে শুরু করলো তখন ধীরে ধীরে কিন্তু আমাদের ভালো লাগতে শুরু করে, কারণ আমরা একটু বাইরের দিকটা পেয়েছিলাম ঢুকে গিয়ে, কিন্তু ভেতরের দিকের লোকজন হয়তো বেশ গরমই ফিল করছিল। এখন তোমাদেরকে দেখাবো যে নদীর জলের রংটা। প্রথমে তোমরা দেখলে একটু ঘোলা ঘোলা রং ছিল, কিন্তু ধীরে ধীরে দেখবে জলটা স্পষ্ট হয়ে যাবে। তার কারণ এইখানে দুটো নদীর মিলনস্থল, সেটা হচ্ছে জলঙ্গি এবং ভাগীরথী। আমার মনে হয় আমি সঠিকটাই জানালাম তোমাদেরকে। তো ওই জন্য তোমরা এখানে দেখতে পাবে 2 রকমের রং দেখা যাচ্ছে। অনেকেই হয়তো একটু কনফিউজ হয়ে যান যে একই ঘাট থেকে উঠে আবার অপর ঘাটে যাওয়ার জন্য লঞ্চ নিলাম, কিন্তু একই পারে কেমন করে নেমে গেলাম। কিন্তু তা নয়, আমাকে কাকু পরে বোঝালো যে আসলে জিনিসটা একটু ভি শেপের আছে, তো সেই জন্য আমরা কিন্তু আলাদা ঘাটেই নামছি। তো
এই করতে করতে পৌঁছে গেলাম আমরা ফেরিঘাটের দিকে। ঘাটে নেমেই অনেক পুরনো কিছু কথাও মনে পড়ে যাচ্ছিল এই বাঁশের মাচা দেখে। কারণ যখন ছোটোবেলায় কখনো যদি নদী পার হতাম, কারণ এখন তো সবসময় সব জায়গাতেই রাস্তা তৈরি হয়ে গেছে, সেরকম তো ঘাটের প্রচলন নেই বললেই চলে। শুধুমাত্র এখানেই একমাত্র যেখানটা তুমি কিন্তু কোনো ব্রিজ ক্রস করে আসার কিন্তু উপায় নেই, বা রাস্তা দিয়ে আসার উপায় নেই, তোমাকে নৌকো করেই আসতে হবে। এই করতে করতেই আমরা স্মৃতিচারণ করতে করতে পৌঁছে যাচ্ছি মায়াপুরের বড় মন্দিরের দিকে। টোটো থেকেই যখন আমি দেখতে পেলাম মন্দিরটা, তখনই আমি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। এখন যাই হোক, এই টোটোটা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে আমরা নামহট্ট ভবনের দিকে, কিন্তু আমরা সম্পূর্ণটা যেতে পারিনি। তার আগে আমরা নেমে পড়েছিলাম চৈতন্য ভবনের কাছে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো। খাবার জন্য আমরা একটা ছোট্ট দোকানে ঢুকেছিলাম, সেখানে খেয়েছিলাম, কিন্তু আমার খুব একটা খাবারটা পছন্দ হয়নি। আর সেখানে টাকাটা সেই দিন নিয়েছিল হচ্ছে 30 টাকায় 5টা। তুমি যদি লুচি খাও তাহলে 5টা, পরোটা খেলে 2টো দেবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম আশ্রমের দিকে থাকার জন্যে, কিন্তু আশ্রম খুঁজে পাওয়া এত মুশকিল হয়ে গেছিলো সেই দিন। তোমাদের তো বললাম যে সেই দিন লোকের প্রচণ্ড ভিড় ছিল, আর সেই জন্যে আশ্রমের যে অ্যামাউন্ট থাকার সেটাও কিন্তু বেশ ভালোই বেড়ে গেছিলো। আমরা সেই দিন চার্জ 1600 টাকা একটা রুমের জন্যে। তো সেই মতো করে আমরা আর কি আশ্রমটা নিই, কারণ আমাদেরকে তো শুধু রাতটা থাকতে হবে, এরকম একদিনের জন্যই আসা। তো আমরা সাধারণ একটা আশ্রমেই কিন্তু থেকেছিলাম, যেখান থেকে বাইরের মন্দিরটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছিল। তারপরে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম ভোগ খাবো বলে, কারণ প্রায় দুপুর গড়িয়ে আসে। আর এইখানে ভোগ কিন্তু 3টে পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া হবে, আর 3টের পর কিন্তু এই ভোগটা দেওয়া হয় না। মানে 3টের পর কিন্তু ইসকনের গেটটা বন্ধ করে দেওয়া হয় ভোগের জন্য। তো আমরা চলে গিয়েছিলাম শু স্ট্যান্ডে, সেখানে শুগুলো মানে আমাদের জুতোগুলো একসাথে একটা বস্তায় করে রেখে দিয়েছিলাম। সেখানে কোনো রকম চার্জ দেওয়া হয়নি, ফ্রিতেই কিন্তু আমরা রেখেছিলাম। কিন্তু প্রথমেই আমি ভেবেছিলাম লাইনটা হয়তো ছোট, যখনই আরও লাইনটা এগিয়ে যাচ্ছে দেখছি এই ভেতরের একটা টানেল রয়েছে, যেখানে 10টা পাক খাবার পরেই কিন্তু তোমার ইসকনের ভেতরে যাওয়া যাবে। অনেকখানি হাঁটার পর সেই টানেলের মধ্যে দিয়ে 10 বার পাক খেয়ে আমরা চলে এসেছি এবার প্রসাদ কক্ষের একদম দরজার সামনে, যেখানে আমাদেরকে আমাদের কুপনটা কিন্তু দিতে হয়েছিল। কুপন প্রতি 50 টাকা, 60 টাকা, 70 টাকা এইরকম কিন্তু ভ্যারিয়েশন আছে। সেই মতো করে কিন্তু কুপন কাটতে হয়, তারপরেই কিন্তু তুমি ভোগ খাওয়ার জন্য ভেতরে যেতে পারবে। ভেতরেটা দেখলাম প্রচুর জন বসে রয়েছে, তো সেই মতো আমরাও গিয়ে বসে পড়লাম। আমরা এখানে বসেছি আর ওরা বসেছে ওখানে, কারণ শেষে ওখানে ওই লাইনটা শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে বসেছি আর ওরা ওখানে বসেছে একদম শেষে। এখানে আমাদের সাধারণ মানুষদের ভোগ পরিবেশন করার জন্য যারা রয়েছেন, ওনাদের খাবার বা ভোগ দেওয়ার যে টেকনিকটা সেটা এতটাই তাড়াতাড়ি, এতটাই ফাস্ট, সেটা আপনারা চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। আর সমস্ত খাবার কিন্তু বেশ গরম ছিল, 2 রকমের তরকারি, ভাত, আরও অনেক কিছু দেয়। কিন্তু সেই দিন আমরা কিন্তু পায়েসটা পাইনি, এটা আমাদের সত্যি একটু ক্ষোভ থেকে গেল। কিন্তু যাই হোক, সেই মতো করেই আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে আসি, এবং সেখানে বেশ ভালোই গরম ছিল। কিন্তু যাই হোক, গরমকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে এসে এখানে একটু আমি একটা গীতা কিনি, তার সাথে আরও কিছু বই ছিল যেটা আমি সেখান থেকে পারচেস করি। সেটা আমার ভাইয়ের, আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল। আর এখন যাচ্ছি হচ্ছে আবার আশ্রমের দিকে, একটু রেস্ট নিয়ে আবার আসবো সন্ধ্যায়। এখানে দুপুরবেলা মন্দিরের ভিউটা দেখতেই পাচ্ছ, এতটাই সুন্দর, সেটা মুখে বলে বিশ্বাস করানোরই নয়। কিন্তু যাই হোক, এবার চলো আশ্রমের ভেতরের দিকে চলে যাই। দেখো আমরা মন্দির যাচ্ছি, রেডি হয়ে গেছে না সবাই? হ্যাঁ সবাই আমরা মজা, খুব সুন্দর লাগছে। এখানে আমার ঠিক পেছনে তোমরা যে গরুর
মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আসলে একটা সমাধির ওপরে তৈরি হয়েছে। এই বাছুরটি মারা গেছিল বলেই কিন্তু সেই সমাধিটা এখানে তৈরি করা হয়েছে। মন্দিরের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে অনেকগুলো স্ন্যাপ করবো, সন্ধ্যা আরতি দেখবো। আমার কাকু তো তোমাদেরকে বলেই দিল যে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো সবাই কি সুন্দর করে সেজে গুজে, আমরা সবাই তো গোপী ড্রেস পরে, আমি গোপী ড্রেস পরেছিলাম না, আমি একটা শাড়িকে ওই রকমভাবে একটু ড্রেস আপ করে আমি পরেছিলাম। আর তারপরে রাস্তাতে তো এরকম ওনারা অনেকজন থাকেন, ওনারা আমাদেরকে তিলক করে দিলেন। একজনই আমাদের সকলকে তিলক করে দিয়েছিলেন, এটা অবশ্যই কিন্তু চার্জেবল। এবার চলো মন্দিরের দিকে এবার এগিয়ে যাই। মন্দিরের আমরা এই গেটটা দিয়ে ঢুকেছিলাম, যেটা আমার যতদূর মনে পড়ছে সেটা হচ্ছে 2 নম্বর গেট ছিল এটি। আর এই 2 নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা তো প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড়কে উপেক্ষা করে চলো এবার সামনের দিকে এগিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে যাব। মন্দিরের ভেতরের দিকে যেতে গিয়ে আমরা দেখতে পেলাম যে এখনও কিন্তু মন্দিরের কনস্ট্রাকশন চলছে, যেটা তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। এই কনস্ট্রাকশনটা আমার তো মনে হয় যে অনেকটাই বছর লেগে যাবে। তো সেই মতো করে এগিয়ে চলতে চলতে সন্ধ্যা প্রায় নেমে আসে। আর যেটার জন্যে মানে যেটা দেখার জন্যে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি সেটা দেখো। এখন আমরা ভেতরে প্রধান মন্দির যেটা সেখানে প্রবেশ করার জন্য প্রস্তুতি নেব আর কি। তো সেই জন্য তোমাদেরকেও একটু বলে রাখি যে ভেতরে কিন্তু একদমই ফোন বা ব্যাগ বা কোনো রকম অ্যাক্সেসরি কিন্তু অ্যালাউ নেই। তো সেটা কিন্তু অবশ্যই নিয়ম মেনেই ঢুকতে হবে। আর ছেলে এবং মেয়েদের লাইন কিন্তু সম্পূর্ণই আলাদা। তো তোমাদের সাথে দেখা করছি মন্দির থেকে বেরিয়ে এসে, কারণ সেখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না। তো বাইরে এসে তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে। অনেক গরম কিন্তু আলোর জন্য। বাইরে বেরিয়েও সাধারণভাবে তোমাদেরকে দেখালাম, যে দেখলে যে তোমরা কতটা ভিড় সেই দিন ছিল। তো সেই গরম টরম তো ছিল। এবার দেখো বাইরের দিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর ক্যাফেও তৈরি হয়েছে, যেখানে কিন্তু আমরা যাইনি, অথচ আমার বোন কিন্তু সেটা নিয়ে একটু বেশ মজা করেই তোমাদেরকে বলছে। বাপরে অনেক খাওয়া হয়ে গেল আর বাকি এই মাত্র। মাই গড, ইসকন ফাইনালি মায়াপুর। এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই ডোম শেপের এটা, এখানে অ্যাকচুয়ালি একটা শো চলছিল। তো সেখানে আমরা যাইনি। আর সামনের দিকে এগিয়ে এসে আমরা চলে গেছিলাম মিউজিয়ামের দিকে। আর এইখানে যে একটা শপ ছিল গুরুকুল নামে, যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো সেই জন্য আমি তোমাদের সবটা দেখাতে পারলাম না। কিন্তু আমি বলবো এখানে গেলে অবশ্যই একবার ভিজিট করে এসো, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর এটা হচ্ছে মিউজিয়ামটা, যেখানে আমি যেতে পারিনি, আমার বাড়ির লোকেরা কিন্তু সকলেই গিয়েছিল। এখন আমি একটা গাছের তলায় বসলাম, তার কারণ মায়েরা সকলে গেল ওই বড় মন্দিরটা দেখতে, যেটা পুরোনোটা সেটা দেখতে গেল। আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে, তো আমি বসে পড়েছি।
মন্দিরের ভেতরটা সবটা ঘুরে নেওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি একটু শপিং করতে। বাড়ির সবাই মিলে একটু শপিং করেছি। আমার তো ভীষণ ইচ্ছে ছিল যে আমি একটা গোপী ড্রেস কিনে আনবো, তো আমি সেটা কিনেওছি, যেটা আমি মাকে ধরিয়ে দিয়েছি কিন্তু। আর এখানে তো আমাদের গোপু সোনা একটু বেশ ভালোই ঘুরেছে আমার মনে হয়। এবার হচ্ছে আমাদের বেরোনোর পালা, কারণ রাত্রি প্রায় 9টা বেজে পার হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু আমরা আমাদের আশ্রমের দিকে চলে যাব। তো খাওয়া দাওয়া করার জন্য আমরা এসেছিলাম মন্দিরের ঠিক পাশেই একটা দোকান রয়েছে সেখানে। আমি এখানে যাওয়ার জন্য একদমই বলবো না, তার কারণ ওনারা আমাদের সাথে একদম ভালো মতো বিহেভ করেননি। কি খাবি? সব কিনে নিবি? 9:30 বাজে, সব কিনে নিবি? কিছু নেই, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, করে খাও সব। আমি আলু বিরিয়ানি নেই। বিরিয়ানিটা হলো। হ্যাঁ, আলু বিরিয়ানি নেই। আমি রুটি তরকা খাবো, নিরামিষ রুটি তরকা। এবার বলি আমি কেন রেকমেন্ড করব না, কারণ তোমরা দেখলে যে আমরা কিন্তু অলরেডি মেনু ডিসাইড করে ফেলেছিলাম। আর ওনারা কিন্তু আমাদেরকে প্রায় 20 থেকে 30 মিনিটের ওপরে বসিয়ে রেখেছিলেন। শুধু বলে যাচ্ছিলেন যে ওনারা দিবেন দেবেন দেবেন, কিন্তু ওনারা কিচ্ছু দেননি। এই ছিল তাদের মেনু। খুব বেশি হলে 10টা থেকে 12টা মেনু ছিল। তার মধ্যে ওনারা কিন্তু সব কিছু স্পেসিফিকভাবে যদিও বা বলে দিই, তাহলে কিন্তু ওনারা কোনোটাই অ্যাভেলেবেল দিতে পারছিলেন না। তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি, আর ঠিক এই দোকানটায় আমরা গিয়ে বসি। আগে যদি আমরা খাবার পেলাম না, হ্যাঁ এখানে আসা হয়েছে, দেখা যায় এখানে কি হবে। বাড়ি থেকে দূরে থাকলে সব কিছু, জলের কতটা মন, সব কিছু থাকা খাওয়া সব কিছু। বেশি ওদের ঠান্ডা গরম লাগে আমাদের আমরা ব্লেসড। সবাইকে সব কিছু দেয় না, কিন্তু যাদেরকে যে কিছু দেয় ভালো দেয়। জগন্নাথ দেব, রাধা কৃষ্ণ যা করেন সকলের জন্যই করেন। এটা আমরা সবসময় বিশ্বাস করি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো ওখানে যেহেতু আমরা খাবার পাইনি, এখানে এসে বেশিক্ষণ নয় 10 মিনিটও বোধহয় বসেছি কিনা, ওনারা কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি সার্ভ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি বলবো ওটা যথেষ্টই তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে এত ভিড়ের মধ্যে ওনারা সকলকে যেভাবে সার্ভ করেছিলেন সেটা যথেষ্ট অ্যাপ্রিসিয়েবল। ফাইনালি ইটস আ র‍্যাপ আপ, তাই তো আয়ুষ? আজকের মতো আমাদের মায়াপুর ঘোরা কমপ্লিট। কালকে আমরা বাড়ি চলে যাবো, তাই না? দোকান শুধু ফুচকা, শুধু ফুচকা, আইসক্রিম কুলফি কিছু নাই। মানে খুবই কম সার্ভিস এখানে, এটুকু আমি বুঝতে পারলাম। এই যে মোমো, এতক্ষণই মোমো। আশ্রমে এসে ফ্রেশ হয়ে গেছি। এবার রাত্রিও প্রায় হয়ে গেছে, 10টা বেজে পার। তো সেই সময়তে দেখো মন্দিরের পেছনটা দেখা যাচ্ছে, মানে আমরা যে আশ্রমে ছিলাম সেখান থেকে তো মন্দিরটা প্রায় অনেকটাই দেখা যাচ্ছে। তোমাদেরকে তো সকালে দেখিয়েছিলাম যে এই অংশটা থেকে মন্দিরটা দেখা যায়। এটা হচ্ছে করিডোরটা যেখানে আমাদের ঘর রয়েছে, আর ঠিক তার পাশে এই মন্দিরের এই জায়গাটা দেখা যাচ্ছে, যেখান থেকে দারুণ সুন্দর হাওয়া আসছিল। মানে এত সুন্দর বাতাস দিচ্ছিল যে সেটা বলার কথা নয়, সেটাই তোমাদেরকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম। তো গাইস এত রাতে দেখো আমরা এখন এখানে আছি। হ্যাঁ, মুখটা ধুইছি জাস্ট। ঠান্ডা জলে তো আবার। হ্যাঁ, এত সুন্দর ওয়েদার। ওখানে দুটো গরুও আছে, যেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি, কারণ সকালে দেখাতে হতো, এখন রাত হয়ে গেছে তাই আর দেখানো যাবে না। এত ছোটাছুটি করা হচ্ছে তো ওই জন্য দেখাতে পুরোপুরি ভুলে গেছি। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, সময়ই নেই। মানে মনেই হচ্ছে যে হ্যাঁ রাধা কৃষ্ণের ধামে এসেছি। হ্যাঁ, আর পিছনেও রাধা কৃষ্ণের ছবি আছে, ওটা দেখানো হ্যাঁ, যায়। অনেক কিছুই আছে, দেখিয়েছি মোটামুটি, আমি অনেক কিছুই দেখিয়েছি, তাই না? খুবই সুন্দর জায়গাটা। এইবার চলো বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। গোপু তো একদম রেডি। আর ওই দিকে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে দুটো গরুর কথা রাত্রেবেলা, সেই দুটো গরু ওইখানে গোয়ালাতে রয়েছে। আর এখন আমরা ফিরবো হচ্ছে পুরী কামাখ্যা এক্সপ্রেস যে ট্রেনটা রয়েছে 9:30টার সময় নবদ্বীপ ধামে, সেই ট্রেনে করে ফিরবো। এখানে তো সবাই
তোমাদের সকলকে বাই বলতে বলতে বেরোচ্ছে, আর আমিও তোমাদের সাথে গল্প করতে করতেই চলে যাই স্টেশনের দিকে। এখানে আমার কাকিমারা সকলে রয়েছে, আমার মা রয়েছে, আমরা সবাই বেশ ফ্রেশ হয়ে একদম হাঁটা পথে ধরে নিয়েছি আমাদের যেখানে আশ্রম, সেখান থেকে গেট নাম্বার 2 যেটা মন্দিরের, সেটা জাস্ট 2 থেকে 3 মিনিট, খুব যদি আমি ভুল না হয়। তো সেখানে আমরা মন্দিরের আবার একটু দর্শন করে সেখান থেকে আমরা চলে যাব টোটো ধরে একদম নবদ্বীপ ধাম স্টেশনে। তো সকলের আশা করছি বাই করা হয়ে গেছে। আমরা যতজন গিয়েছিলাম সবাই তোমাদেরকে নবদ্বীপ নয়, মায়াপুর থেকে টাটা করে দিয়েছি। এখন আবার সেই লঞ্চে করেই আমাদের ফেরা। সেই দিনের লোকের ভিড় এবং গরমকে যদি আমি সাইড করে দিই, তাহলে এই যে ছোট্ট করে ফ্যামিলির একদিন কোথাও ঘুরে আসা, এটা সবসময় আমাদের জন্য মনে থাকবে। এখন স্টেশনে আমরা পৌঁছে গেছি 9:15টার সময়। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর সামনেই রয়েছে এই দোকানটি যেখানকার পুরি ভীষণ ভালো ছিল খেতে। এই টেস্ট এত সুন্দর, আপনারা দেখছেন এত সুন্দর জায়গা। দেখো এখনো আমাদের ট্রেন আসেনি, তাই আমরা স্টেশনে বসে আছি। তার কারণ ট্রেন 1.5 ঘন্টা লেট, তাই আমাদেরকে এখন বসে থাকতে হবে আরো অনেকক্ষণ, তাই না? এই তো 10টা বাজে, আরো 1 ঘন্টা বসে থাকি। তুমি আছো? ওদিকে আইসে জেনারেল বগিতে আমরা আবার উঠে পড়েছি ট্রেনে, আর সবাই এবারও একসাথেই রয়েছি। একটু এদিক ওদিক বার্থে বসে রয়েছে সবাই, কিন্তু তাও সবাই একসাথেই ছিলাম। আর এই ট্রেনটা এতটাই লেট করেছে যে ট্রেনটা এসেছিল প্রায় 11:15টার সময়। তাও ভালো মতোই উঠতে পেরে গিয়েছিলাম সকলেই। এবার চলো তাহলে বাড়ির পথের দিকে চলে যাই। এখানে একটু আমরা নিজেদের মধ্যে গল্প আড্ডা করছিলাম যে কেমন গেল ট্রিপটা এত গরমের মধ্যে, কার কীরকম কী এক্সপিরিয়েন্স হলো সেটা গল্প করতে করতে কিন্তু আমরা মালদা পৌঁছে গিয়েছিলাম। আমার এখন সঠিক সময়টা মনে পড়ছে না যে আমরা মালদা ঠিক কটার সময় পৌঁছেছিলাম, কিন্তু বাড়ি ধরুন এই 3টের সময়ের মধ্যে পৌঁছে গিয়েছি। তো এই ট্রেনকেই টাটা বলে সকলে মিলে কিন্তু মায়াপুরের এই যে জার্নিটা, এটা কিন্তু আমাদের ভীষণ ভালোই কেটেছে বলবো। তার কারণ আমরা যেহেতু সবাই একসাথে হতে পারি না, যেটা তোমাদের সকলকে বললাম, তো সেই জন্য আমরা কিন্তু একটা ফ্যামিলি টাইম কাটিয়ে আসলাম। মালদা স্টেশনটাও ভালো করে ঘুরে দেখে নিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, ততদিন পর্যন্ত বাই বাই, হ্যাভ আ গুড ডে।